শুভেচ্ছা আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। জনগণের ম্যান্ডেট পাওয়া সরকারকে সময় দিতে চায় না একটি গোষ্ঠী। মৌলভীবাজারে বললেন প্রধানমন্ত্রী, উন্নয়ন অব্যাহত রাখতে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। যারা বলে যে সরকারকে সময় দেওয়া যাবে না, তারা কি জনগণের স্বার্থে কথা বলছে না নিজেদের স্বার্থে কথা বলছে? নিজেদের স্বার্থে কথা বলছে। সীমান্তের স্পর্শকাতর স্থানে কাঁটা তারের বেড়া দেওয়ার পরিকল্পনা বিবেচনাধীন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। ভারত থেকে মুসলিমদের জোরপূর্বক ঠেলে দেওয়ার অভিযোগ HRW। মাতারবাড়ি ও চট্টগ্রাম বন্দরের কাছাকাছি দুটি স্থানে প্রথমবারের মতো হচ্ছে মুক্ত বাণিজ্য অঞ্চল। রাশিয়া থেকে কেনা হবে 30,000 টন ইউরিয়া। রাজধানীর আদাবরে পুলিশকে কুপিয়ে আহত করার ঘটনায় এক্সেল বাবুসহ 6 সন্ত্রাসী গ্রেফতার। র্যাবের জালে কবজি কাটা আনোয়ার গ্রুপের সদস্যরাও। চট্টগ্রামের বন্দরটিলায় আয়াত হত্যা মামলায় আসামি আবিরের মৃত্যুদণ্ড। বাকুলিয়ায় শিশু ধর্ষক মনিরের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ। দর্শক, এছাড়াও রাতে বাংলাদেশে আরো থাকছে। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তির খসড়া ফাঁস করল CNN। স্থান পেয়েছে হরমুজ খুলে দেয়া, নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ 14 দফা। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। জনগণের ম্যান্ডেট পাওয়া বিএনপি আগামী 5 বছর দেশ পরিচালনা করবে। যারা সরকারকে সময় দিতে চায় না, তারা নিজ স্বার্থে জনসাধারণের বিপক্ষে অবস্থান নিয়েছে। মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড ও দুস্থ এবং অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, গত এক যুগের আন্দোলনে বিরোধী দলের কাউকে কোথাও দেখা যায়নি। সহকর্মী আফরোজ আহমেদকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাহবুবুর রহমান রিপন, আর ক্যামেরায় ছিলেন আহমেদ শাহিন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার 4 মাসের মাথায় ভোটের আগে দেয়া প্রতিশ্রুতি পূরণে দুপুরে শ্রীমঙ্গলে পৌঁছান তারেক রহমান। চায়ের রাজধানীতে সরকার প্রধানের আগমন উপলক্ষে বৃষ্টি উপেক্ষা করে জনসভাস্থলে জড়ো হন দলীয় নেতাকর্মী আর হাজারো চা শ্রমিক। প্রতিশ্রুত ফ্যামিলি কার্ডের 3য় পর্যায়ের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। আর্থিক সহায়তার চেক তুলে দেন সুবিধাভোগীদের হাতে। আর্থিক অনুদান পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন স্থানীয়রা। বলেন, বিগত সময়ে তাদের উন্নয়নে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমাদের যে গরিব মানুষের জন্য করেছেন ওটাই খুশি। আমিও খুশি যে আমার সংসারে আয় উন্নতি হয়, সন্তানদের লেখাপড়া ও মানুষ করব। আল্লাহ ওনার ভালো করুন। এই ফ্যামিলি কার্ডের উদ্যোগ আমি অন্য কোনো কাজে ব্যয় করব না। আমার বাচ্চাদের লেখাপড়ার খরচ ব্যয় করব। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। জনগণ আর দেশের উন্নয়নই একমাত্র লক্ষ্য। জানান, আগামী 1 বছরের মধ্যে সকল নারী চা শ্রমিক পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। 150 জনের মতন চা শ্রমিক পরিবারের সন্তানদেরকে আমরা স্কলারশিপ দিয়েছি। প্রতিবন্ধী মানুষ কয়েকজন এসেছেন এই মঞ্চে, তাদের হাতে তাদের চিকিৎসার জন্য আমরা 50,000 কাউকে 10,000 কাউকে আমরা টাকাটা তুলে দিয়েছি। আগামী 1 বছরে 40 লক্ষ পরিবারের কাছে যেমন ফ্যামিলি কার্ড তুলে দেব, 40 লক্ষ কৃষকের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিব। প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু হয়েছে। বলেন, যারা দেশ ছেড়ে পালিয়েছে তাদের সাথে স্বাধীনতার আগে ও পরে এসব ষড়যন্ত্রকারীরাই ছিলেন। জানান, আর একটি টাকাও পাচার হতে দেওয়া হবে না। জনগণের টাকায় জনগণের উন্নয়ন হবে। যারা বলে কোত্থেকে আসবে ফ্যামিলি কার্ডের টাকা, কোত্থেকে আসবে কৃষক কার্ডের টাকা, কোত্থেকে আসবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জনগণের টাকা আর পাচার হতে দেব না। আমরা জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে। পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সরকার প্রধান বলেন, জনগণই ঠিক করেছে আগামী 5 বছর দেশ চালাবে বিএনপি। যারা বলে সরকারকে সময় দেওয়া যাবে না, তাদের সমালোচনা। যারা বলে যে সরকারকে সময় দেওয়া যাবে না, তারা কি জনগণের স্বার্থে কথা বলছে না নিজেদের স্বার্থে কথা বলছে? নিজেদের স্বার্থে কথা বলছে।
এই জনগণই আমাদেরকে 12 তারিখের নির্বাচনে সরকার গঠনে সহায়তা করেছে। দেশ গড়তে হলে সবার হাতকে কাজে লাগানোর কথাও বলেন তারেক রহমান। এই দেশকে যদি গড়ে তুলতে হয় সকলে আমাদেরকে হাতে হাত মিলিয়ে একসাথে কাজ করতে হবে। আজকে এই যে ফ্যামিলি কার্ড অনুষ্ঠান, ক্ষমতা গ্রহণের 4 মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমান এলেন চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী মানুষের হাতে তুলে দিলেন ফ্যামিলি কার্ড। বললেন এই সরকারের অন্যতম লক্ষ্য মানুষের জীবনমানের উন্নয়ন। মাহবুব রহমান রিপন, যমুনা নিউজ, শ্রীমঙ্গল। আর্জেন্টিনার জয়ে যেন উৎসবের কেন্দ্রবিন্দু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। বাঁধ ভাঙা উল্লাসে ভাসেন ভক্ত সমর্থকরা। এমন পারফরমেন্সের ধারাবাহিকতা রেখে এবারের বিশ্বকাপও নিজেদের করে নেবে আর্জেন্টিনা, সেই প্রত্যাশা লাখো সমর্থকের। ফুটবল বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার উড়ন্ত সূচনা। প্রথম ম্যাচেই আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল আলবিসেলেস্তারা। দলের ৩টি গোলে করেছেন লিওনেল মেসি, তুলে নিয়েছেন দুর্দান্ত এক হ্যাট্রিক। বাংলাদেশ সময় সকাল 7টায় শুরু হওয়া ম্যাচটি দেখতে রাত থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হন হাজার হাজার আর্জেন্টাইন সমর্থক। বড় পর্দায় প্রিয় দলের খেলা দেখতে জার্সি আর পতাকা হাতে রাত থেকেই ভিড় করেন তারা। আমরা এখানে এসেছি রাত 12টায় 12:30টায়, কারণ আমাদের ইচ্ছা ইনভারনমেন্টটাকে নিচে করার, ইনভারনমেন্টটা করে তারপর আমরা খেলা দেখবো। আলহামদুলিল্লাহ অনেক এত ক্রাউড সবাই আসছে, এটাই ভালো লাগছে। রাত 4টা বাজে আমরা বাসা থেকে রওনা দিছি, এখানে 4:30 বাজে আসছি। আমাদের ঘরে যাবে ইনশাআল্লাহ, এখানে 4টা স্টল হবে, 4টা ইনশাআল্লাহ আমরা খুব প্রত্যাশা রাখতেছি। মেসির হ্যাট্রিকের পর যেন উৎসবের নগরীতে পরিণত হয় টিএসসি। বাঁশিয়ার স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আমরা খুবই এক্সাইটেড, মেসি 3টা গোল দিয়েছে। 2026 বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ জিতে 3 স্টারের সাথে 4 স্টার লাগিয়ে আমরা বিশ্বকে দেখিয়ে দিব আর্জেন্টিনা বেস্ট নাম্বার 1 টিম। ইউ আর্জেন্টিনা লাভ ইউ, লিওনেল মেসি আই লাভ ইউ। আমরা যখন মেসির খেলা দেখি মনে হয় যে সুইট 16। আমরা এক্সপেক্ট করি যে ও যেন আরো 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 খেলতে পারে। মেসির ইতিহাস গড়ার দিনে হতাশা আর পরাজয়ের দুঃখে টিএসসি ছাড়েন প্রতিপক্ষের সমর্থকরা। দুর্বলের সাথে খেলে কোনো বাহাদুরি নেই। আর্জেন্টিনা দুর্বলের সাথে খেলে খুবই বাহাদুরি করছে, কিন্তু সামনে আরো ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে আর্জেন্টিনার জন্য। আলজেরিয়া খারাপ খেলে না, বাট ওদের ফিনিশিং এ দুর্বলতা ছিল আর কি, জন্য গোল পায় নাই, তাও গোল হইতো। আর্জেন্টিনা ভালো খেলছে, আলজেরিয়াও খুব চেষ্টা করছে, মানে যাই হোক যা হয়েছে ভালোই হয়েছে। শুধু টিএসসি নয়, এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠেও বড় পর্দায় খেলা দেখেন হাজার হাজার ফুটবল প্রেমীরা। সকালবেলার ম্যাচ ঘিরে ছিল দর্শকদের ব্যাপক আগ্রহ। আর্জেন্টিনার দুর্দান্ত জয়ে উচ্ছ্বাস ছড়ায় সর্বত্র। খেলা দেখতে আসছি 7টায়, আর টিএসসিতে জায়গা পাইনি, তারপর মহসিনের মাঠে আসছি। আমি আগেও প্রেডিক্ট করছি যে গোল দিবে, তারপরও মাঠে এসে এটা দেখার পর আমার অনেক ভালো লাগছে। রাজধানী ছাড়াও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় দেশের বিভিন্ন জায়গায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেন ফুটবল প্রেমীরা। ফেনী, রাজশাহী ও রংপুরেও খেলা দেখেন ভক্তরা। এ সময় আর্জেন্টিনার জয়ে উল্লাসে ফেটে পড়েন তারা। আর্জেন্টিনার এমন দাপুটে জয়ে সমর্থকদের প্রত্যাশা বাড়ল কয়েক গুণ। তাদের দৃঢ় বিশ্বাস মেসির নেতৃত্বে এবারও বিশ্বকাপের শিরোপা জয় করবে আকাশী সাদার দলটি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে বিশ্বকাপের যাত্রা শুরু হতে যাচ্ছে আরেক ফেভারিট দল পর্তুগালের। কে গ্রুপের উদ্বোধনী ম্যাচে কঙ্গোর বিপক্ষে মাঠে নামবে 2016 ইউরোজয়ী দলটি। যুক্তরাষ্ট্রের হিউস্টনের এনার্জি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 11টায় শুরু হবে ম্যাচ। এতে পরিষ্কার ফেভারিট হিসেবে নামবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। অন্যদিকে বড় অঘটন ঘটানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে দীর্ঘ 52 বছর পর বিশ্বকাপে ফিরে আসা কঙ্গো। তারুণ্য ও অভিজ্ঞতায় তৈরি দল নিয়ে কঙ্গো প্রস্তুত পর্তুগালকে হারাতে। তবে সাম্প্রতিক পারফরম্যান্স ও অভিজ্ঞতায় এগিয়ে পর্তুগাল। ইনজুরির কারণে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ মিস করবেন পর্তুগিজ তারকা ডিফেন্ডার রুবেন দিয়াস। 72 ঘন্টা ধরে কুড়িগ্রাম সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে শিশুসহ 9 জন।
রোববার ভোর 6টা থেকে রৌমারী উপজেলার গয়টাপাড়া থেকে 6 জন এবং ইজলামারী সীমান্ত থেকে 3 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে তা ব্যর্থ হয়। এই বিষয়ে বিএসএফ বিজিবি পতাকা বৈঠকও অনুষ্ঠিত হয়। বিজিবি জানায়, বৈঠকে বিএসএফ পুশিনের ঘটনা অস্বীকার করে তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়। এরপর থেকে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে ওই 9 জন। তাদের ফিরিয়ে দিতে বিএসএফ এর সাথে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানায় বিজিবি। এদিকে জামালপুর সীমান্তের শূন্যরেখায় 27 ঘণ্টা ধরে অবস্থান করছে একজন। সোমবার রাতে তাকে এপারে ঠেলে দেয় বিএসএফ। ভারত সীমান্তে স্পর্শকাতর স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা গ্রহণের কার্যক্রম বিবেচনাধীন বলে সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সংরক্ষিত আসনের সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে বিএসএফ এর কর্তৃক নিরীহ বাংলাদেশি নাগরিক হত্যা অত্যন্ত দুঃখজনক এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। সংসদে প্রশ্ন জিজ্ঞাসা ও টেবিলে উপস্থাপিত উত্তরে মন্ত্রী জানান, 2024 সালের 5 আগস্ট থেকে বিএসএফ এর পুশিন করা 2369 জনের মধ্যে 11 জনকে হস্তান্তর করা হয়েছে, 183 জনকে পুশব্যাক করা হয়েছে, বাকিদের থানায় হস্তান্তর করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর বিএসএফ এর 34টি পুশিন চেষ্টা বিজিবি প্রতিরোধ করেছে। বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে বিষয়টি অত্যন্ত জোরালোভাবে উত্থাপন করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সবসময় সীমান্তে আত্মরক্ষার অজুহাতে মারাত্মক এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের তীব্র বিরোধিতা করা হয়েছে। ক্ষতিপূরণ ও জবাবদিহিতার বিষয়টি পরোক্ষভাবে চাপ সৃষ্টি করা হয়েছে বলে সংসদকে জানান সালাউদ্দিন আহমেদ। এবার ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির দাবি, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই বহু মানুষকে বাংলাদেশে অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছে। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী তাদের প্রবেশে বাধা দিলে অনেক পরিবার দিনের পর দিন আটকা রয়েছে 2 দেশের সীমান্তের জিরো লাইনে। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, এসব পদক্ষেপ মৌলিক মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। অন্যদিকে ভারতীয় কর্তৃপক্ষের দাবি, দেশে অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশিদের নিজ দেশে ফেরত পাঠানোতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে বাংলাদেশ বলছে, নাগরিকত্ব যাচাই ও আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়া কাউকে গ্রহণ করা হবে না। বিনিয়োগ আকর্ষণ ও অর্থনীতির গতি বাড়াতে দুবাইয়ের মতো বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল করতে যাচ্ছে সরকার। মাতারবাড়ি ও চট্টগ্রাম বন্দরের কাছাকাছি এই বাণিজ্যিক হাব হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। এতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের কোনো কর দিতে হবে না, নিজেদের মতো করে গড়ে তুলতে পারবেন শিল্প কারখানা সহ ব্যবসায়িক উদ্যোগ। মধ্যপ্রাচ্যে দুবাই সহ আফ্রিকার বিভিন্ন দেশে আছে মুক্ত বাণিজ্য অঞ্চল বা ফ্রি ট্রেড জোন। নিজেদের খনিজ সম্পদের বাইরে ট্রেড জোন হয়ে উঠেছে দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধির বড় হাতিয়ার। ব্যবসা বাণিজ্যের এমন সাফল্য মাথায় রেখে বাংলাদেশেও মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তুলতে চায় বিএনপি সরকার। এ নিয়ে আলোচনা হয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে। সিদ্ধান্ত হয়েছে কক্সবাজারের মাতারবাড়ি ও চট্টগ্রাম বন্দরের কাছাকাছি 2টি ফ্রি ট্রেড জোন গড়ে তোলার। এজন্য 300 একর করে মোট 600 একর জমি বরাদ্দ দেওয়া হচ্ছে। বাংলাদেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল করতে যাচ্ছি আমরা। মুক্ত বাণিজ্য অঞ্চল মানে সেই জায়গায় কোনো কাস্টমসের কোনো আইন কানুন প্রযোজ্য হবে না। যারা ট্রেডিং করতে চাবে তারা চাইবে যে আমি ওখানে যাই, ওখানে গেলে আমি কম দামে সাপ্লাই দিতে পারবো, আমার ওই ক্যাশ টাকার কম দামে। আর লোকেরাও চাইবে যে এখান থেকে কিনে নিয়ে যাই আমি। থিঙ্ক অ্যাবাউট দুবাই, হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার, কী আছে ওখানটায়, এত বড় কেন, আপনার লোকজন সব ওখানে দৌড়াইতে যায় কেন, ওই সেই জিনিস একটা ক্রিয়েট করার চেষ্টা করছি আমরা। চীনের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের চুক্তি ও স্বাক্ষরের অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এভাবে অর্থনীতিকে আরও গতিশীল করার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। ভলিউম অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস বেড়ে যাবে, আমার দেশের জিডিপি বাড়বে, আমার অ্যাক্সেস টু গুড কোয়ালিটি জিনিস বাড়বে। আমি আগে যে জিনিসটা এখানে চলে আসতো সেটার থেকে তো অনেক কম দামে পাচ্ছি, বিভিন্ন জায়গার লোকে আসবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর জ্বালানি নিয়ে বিপদে বাংলাদেশ। আগের চুক্তি অনুযায়ী কেনা যাচ্ছে না জ্বালানি। তবে হরমুজ খোলার পর দাম পড়তির দিকে থাকায় ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি 3 কার্গো জ্বালানি কেনার অনুমোদন দিয়েছে। এর জন্য খরচ পড়বে 2100 কোটি টাকা। এখন যেহেতু দামটা একটু কমার দিকে আছে, সেই জন্য আমাদের ইমিডিয়েট যেটা জুন মাসে এবং জুলাই মাসে প্রথম দিকে লাগবে, সে দুটো বলছে যে ভাই ওটা নিয়ে আসো, কারণ জাহাজটা এসে নামবে,
তারপরে তো মালটা যাবে না, তো হু করে দাম বেড়ে যাবে। মন্ত্রিসভা কমিটি রাশিয়া থেকে 30,000 টন ইউরিয়া সার কেনার অনুমোদনও দিয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে সংসদকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জাতীয় সংসদ অধিবেশনে গাজীপুর 5 আসনের সদস্য একেএম ফজলুল হক মিলনের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এই আশাবাদের কথা জানান। রফতানি বাজার সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, এই চুক্তির মাধ্যমে মার্কিন তুলা ব্যবহার করে উৎপাদিত তৈরি পোশাকের ক্ষেত্রে শূন্য শুল্ক সুবিধা নিশ্চিত হয়েছে। চুক্তিটি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, জ্বালানি নিরাপত্তা জোরদার এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যায়। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, মাদক নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাং, চুরি, ছিনতাই ও রাহাজানি থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং এবং উঠান বৈঠকের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। পাশাপাশি সচেতনতামূলক নিয়মিত কাউন্সেলিং, বিশেষ অভিযান এবং মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর গ্যাং যাতে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সক্রিয় হতে না পারে সে লক্ষ্যে অনলাইন নজরদারি জোরদার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবু এবং কবজিকাটা আনোয়ারা গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাইদ সহ 6 জনকে গ্রেফতার করেছে র্যাব 2। আদাবরের ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশকে চাপাতির আঘাতে আহত করার ঘটনায় পরিচালিত অভিযানে গ্রেফতার করা হয় তাদের। চক্রের অন্য সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে র্যাব। মঙ্গলবার দুপুরে আদাবরের ঢাকা উদ্যানের ডেল্টা গার্মেন্টসের পাশের বাড়ি থেকে মালামাল লুট করে নিয়ে যায় একদল সন্ত্রাসী। একই দিন সকালে আদাবর শেকেরটেকে বিকাশের দোকানে চাপাতি আর সামুরাই দিয়ে কুপিয়ে লাখ টাকা ছিনিয়ে নেয় অস্ত্রধারীরা। পরপর 2টি ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন, নামে অভিযানে। পুলিশের অভিযানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হন আদাবর থানার ওসি আর এক এসআই। আত্মরক্ষায় পুলিশ গুলি চালালে আহত হন 4 জন। তাদের গ্রেফতার করা হয়। সিকিউরিটি গার্ড ভিতরে গেছে, এর মধ্যে স্যারেরা আইসা ওইটার মধ্যে মনে করেন ওনাদেরকে আটক করছে। ওই গেট লাগানো ছিল, ওইখানে হাতাহাতি পারাপারি গোলাগুলি হয়েছে। এই পাম্পের সামনে এখানে ওখানে বড়ি গেট দিয়ে মোবাইল নেয়, পোলান কোবাই, এই করে সেই করে, বালুর মাঠের পোলাবাই। সিসিটিভি ফুটেজ ধরে অভিযান চালায় র্যাব 2। মোহাম্মদপুর ও মিরপুরের পীরেরবাগ থেকে গ্রেফতার করা হয় ছিনতাই ও পুলিশের উপর হামলার পরিকল্পনাকারী সহ 6 জনকে। রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরের পীরেরবাগ এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবু এবং কবজিকাটা আনোয়ার গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাইদ, রাশেদ খন্দকার, মোহাম্মদ মিল্টন, মোহাম্মদ তৌসিফ, মোহাম্মদ তরিকুল ইসলাম সহ মোট 6 জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। র্যাব বলছে গ্রুপটি দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় মানুষকে জিম্মি করে অপরাধ করে আসছিল। আমাদের কাছে তথ্য আছে, সে আনোয়ার, কবজিকাটা আনোয়ার গ্রেপ্তারের পর পুরো এই নেক্সাসটার কিংপিন হিসেবে সে কাজ করছে। ছিনতাইকারী এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে এক দ্রুততম সময়ে কোনো বিচার প্রক্রিয়ার মাধ্যমে, কোনো ট্রাইব্যুনালের মাধ্যমে যদি এটা করা যেত, তাহলে আমার মনে হয় জনগণ আরো বেশি নিরাপদ বোধ করত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও পুলিশের ওপর হামলার দায়ে আইনি প্রক্রিয়া চলমান। এলাকার একটি বিকাশের দোকানে ঢুকে বিকাশের এজেন্ট রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে 3.5 বছর আগে শিশু আয়াতকে হত্যার পর মরদেহ 6 টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়ার ঘটনায় আসামি আবিরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করা হয়। অন্যদিকে বাকুলিয়ায় শিশু ধর্ষণের 26 দিনের মাথায় রায় হয়েছে আজ। একমাত্র আসামি মনিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সকালে কারাগার থেকে আদালতে আনা হয় শিশু আয়াত হত্যা মামলার প্রধান আসামি আবির আলীকে। এ সময় ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গণে মিছিল করতে দেখা যায় পরিবার ও স্বজনদের। দুপুরে রায় ঘোষণা করেন চট্টগ্রামের 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস। আসামি আবিরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড এবং 1 লাখ টাকা জরিমানার আদেশ দেন আদালত। পর্যবেক্ষণে বিচারক এই ঘটনাকে নির্মম, নিষ্ঠুর, নৃশংস ও সমাজে আতঙ্ক সৃষ্টিকারী অপরাধ হিসেবে উল্লেখ করেন। এই হত্যাকাণ্ডটি নিষ্ঠুর, নির্মম, নৃশংস এবং সমাজের আতঙ্ক সৃষ্টিকারী। তাই সমাজের জন্য একে মৃত্যুদণ্ড দেওয়াটা
রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানায় নিহত শিশুর পরিবার। সিবিআই টিম না থাকলে আমার মেয়ের এই হত্যার আমরা কোনো কিছু খুঁজে পেতাম না। ওনারা আমাদেরকে অনেক হেল্প করছে। 1 মাসের মধ্যে এই আসামির আমি সর্বোচ্চ ফাঁসি কার্যকর চাই। বিজ্ঞ আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ যে সর্বোচ্চ শাস্তি বিজ্ঞ আদালত দিয়েছে। আমরা এই রায়ের দ্রুত বাস্তবায়ন চাই। 2022 সালের 14 নভেম্বর ইপিজেড এলাকার সোহেল রানার 5 বছর বয়সী মেয়ে আলিনা ইসলাম আয়াতকে খুন করে মরদেহ 6 টুকরো করে সাগরে ভাসিয়ে দেয় প্রতিবেশী আবির। অন্যদিকে চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের 26 দিনের মাথায় আজ বুধবার মামলার রায় ঘোষণা করেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা। রায়ে মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 বছরের কারাদণ্ড দেয়া হয়। রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিলের কথা জানায় নির্যাতিত শিশুটির পরিবার। ওকে যদি মেরে ফেলতো তাহলে দেখা যায় সরকারে ফাঁসি দিত। ওকে মেরে নাই যেন সেজন্য যাবজ্জীবন দিছে। তাহলে এরকম ঘটনা তো জায়গা জায়গা করবে। অপরাধের ক্ষেত্রে আসামির দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া আবশ্যক, যাতে অন্যরা নিরুৎসাহী হয়। আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। গত 21 মে চট্টগ্রামের বাকলিয়া চেয়ারম্যান ঘাটায় 3.5 বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে ডেকোরেটর কর্মচারী মনিরকে আটকে রাখে ক্ষুব্ধ জনতা। হেফাজতে নিতে গেলে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। খুলনায় তরকারি পুড়ে যাওয়ায় এক গৃহকর্মীকে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে এক পুলিশ দম্পতির বিরুদ্ধে। দুপুরে সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্কের সামনের এক ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। স্থানীয় এক ফটো সাংবাদিকের ক্যামেরায় ঘটনাটি ধরা পড়ে। পরে 999-এ ফোন পেয়ে পুলিশ ওই গৃহকর্মীকে উদ্ধার করে হেফাজতে নেয়। নির্যাতনের অভিযোগ ওঠা দম্পতির নাম সঞ্জয় মিত্র ও পপি মিত্র। তারা দুজনই খুলনার সোনাডাঙ্গায় থানায় এসআই পদে কর্মরত রয়েছেন। পুলিশ জানায় জরুরি সেবার মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থল থেকে ওই গৃহকর্মীকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। নারায়ণগঞ্জের বন্দরে একটি বাসা থেকে সাথী নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার ঝাউতলা এলাকার একটি ভবনের 3য় তলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায় ওই দম্পতি 5 বছর ধরে এই বাসায় ভাড়া থাকেন। মাত্র 12 দিন আগে তার এক মেয়ের বিয়ে হয়েছে। এছাড়া তার 16 বছর বয়সী একটি ছেলে রয়েছে যে বন্দর এলাকায় কাজ করে। বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে নিহতের স্বামী জনি পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের বোর্ড গঠনের আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। জব্দ করা শেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আইন অনুযায়ী। ডেপুটি গভর্নরের সাথে বৈঠকে এমন আশ্বাস পেয়েছেন আন্দোলনরত গ্রাহক ফোরামের নেতারা। পরিচালনার সক্ষমতা থাকলে প্রকৃত মালিকদের ব্যাংকটি ফিরিয়ে দেওয়ার পক্ষে উদ্যোক্তা পরিচালকদের সংগঠন বিএবি। এদিকে সংকট কাটাতে ইসলামী ব্যাংকে বুধবারও 1,000 কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রায় 2 সপ্তাহের অস্থিরতা শেষে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ইসলামী ব্যাংক। পর্ষদ ভেঙে দেওয়ার পর কমেছে আতঙ্কিত হয়ে টাকা উত্তোলনের পরিমাণ। ভেঙে ফেলা স্থায়ী আমানতের হিসাবে নতুন করে টাকা জমা রেখেছেন অনেকে। অনেক শাখাতেই এখন উত্তোলনের চেয়ে জমার পরিমাণ বেশি। আগে যে পেনিকটা সরে এটা ধীরে ধীরে কেটে যাচ্ছে, আজকে গ্রাহকরা টাকা জমা দিচ্ছে। আমরা চাই ব্যাংকটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক, গ্রাহকরা তাদের স্বাভাবিক অবস্থায় লেনদেন করুক, এটা আমরা চাই। আতঙ্ক কিছুটা কমেছে দেখেই আমরা এখনো লেনদেনে তাদের সাথে জড়িত আছি, না হলে আমরা থাকতাম না। বেশ রিমার্কেবল নাম্বার অফ ক্লায়েন্ট ব্যাক করেছেন, যারা আগে তাদের ফিক্সড ডিপোজিট বা পেনশন স্কিমের অ্যাকাউন্ট ভেঙে নিয়ে গেছিলেন প্রিমেচিউরলি, তারা ব্যাক করতেছে। এদিকে আন্দোলনের অংশ হিসেবে বুধবার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমেদের সাথে বৈঠক করেন গ্রাহক ফোরামের নেতারা। বলেন 7 দফার যৌক্তিকতা তুলে ধরেছেন তারা। নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে বোর্ড গঠনের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জানান এমডি পদে ওমর ফারুক খানকে পুনর্বহালের বিষয়ে সিদ্ধান্ত নেবে নতুন পর্ষদ। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ইসলামী ব্যাংকের একটি সুন্দর পরিচালনা পরিষদ দেওয়া হবে। আমাদের পক্ষ থেকে আমরা বলেছি এমন একটা পরিচালনা পরিষদ দিবেন যেই পরিচালনা পরিষদের চেয়ারম্যান সহ সকল সদস্য হবে দল নিরপেক্ষ এবং যাদের আর্থিক কোনো কেলেঙ্কারি থাকবে না।
পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করেন উদ্যোক্তাদের সংগঠন বিএবি। ব্যাংক খাতের বেশ কিছু কালাকানুন নিয়ে আলোচনা হয়েছে বলে জানান সংগঠনের সভাপতি। সক্ষমতা থাকলে মূল উদ্যোক্তাদের কাছে ইসলামী ব্যাংক ফিরিয়ে দিয়ে যেতে পারে বলেও মনে করেন তিনি। যদি তারা ভালো করতে পারে, হয় নট, they should be invited again to rescue, salvage the bank, why not? এটা করা উচিত আমি মনে করি। ইসলাম একদম নাম করা ব্যাংক ছিল, আর খুব মোস্টি ব্যাংক আর কি, সিকিউরিড ব্যাংক ছিল, যেখানে টাকার কোনো অভাব ছিল না। সেই ব্যাংকটা হঠাৎ করে কেনই হয়ে গেল? দ্রুত সময়ের মধ্যে ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। বড় ব্যাংক পর্ষদ ছাড়া তো দীর্ঘদিন থাকবে না, কারণ অনেক সিদ্ধান্ত আছে যেটা পর্ষদের সিদ্ধান্তের প্রয়োজন হবে, সেগুলো ম্যানেজমেন্ট লেভেলে হয়তো বা সিদ্ধান্ত চূড়ান্ত হবে, সেই কাজগুলি তো আটকে যাবে। অতএব আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টা অবশ্যই ওয়াকিবহাল এবং তারা কাজ করছে। এদিকে নগদ টাকার সংকট মেটাতে ইসলামী ব্যাংকে বুধবারও 1000 কোটি টাকার বিশেষ ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে মোট ধারের পরিমাণ দাঁড়ালো 7.5 কোটিতে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দক্ষ মানব সম্পদ গঠনে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। তাই এবারের বাজেটে কারিগরি শিক্ষা খাতে 18,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি বলেন, আগামী বাজেটে শিক্ষা খাতে জিডিপির 3.5% বরাদ্দ নিশ্চিত করার চেষ্টা চলছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। 2016 থেকে 2020 শিক্ষাবর্ষের কৃতী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। শিক্ষামন্ত্রী বলেন, শুধু একাডেমিক শিক্ষা নয়, কর্মমুখী ও দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার। সে লক্ষ্যেই কারিগরি শিক্ষা খাতে বাড়ানো হয়েছে বরাদ্দ। সবচেয়ে বেশি উদ্যম শুধু হায়ার এডুকেশন না, তার সাথে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনের প্রয়োজন রয়েছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী টিবেটকে এবার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সেই সেক্টরে তিনি 18,000 কোটি টাকা বাজেট দিয়েছেন। শিক্ষায় সর্বোচ্চ বাজেট রয়েছে এবং শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষা খাতে অতীতে জিডিপির তুলনায় বরাদ্দ সন্তোষজনক ছিল না বলেও মন্তব্য করেন মন্ত্রী। একই সঙ্গে এ খাতে দুর্নীতি রোধ করতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। একটি জাতিকে ধ্বংস করার জন্য নিউক্লিয়ার বোমের প্রয়োজন হয় না, শুধু শিক্ষাকে ধ্বংস করে দিলে একটি জাতি ধ্বংস হয়ে যায়। এম আই রাইট? ইংরেজিতে লেখা রয়েছে। সেই কাজটি করছিল বিগত ফ্যাসিস্ট সরকার, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। জাতি আজ সামনের দিকে শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য আজকে আমরা যে লিডার্স পেয়েছি, এই লিডার আর আমরা কখনো পাবো কিনা জানি না। উপাচার্য বলেন, প্রতিষ্ঠার পর দীর্ঘদিন নানা বঞ্চনার শিকার হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে আরও সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি। আমরা কোনো দল মতের ঊর্ধ্বে উঠে সবাই মিলে এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করব। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। লালবাগে গণশুনানিতে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়। ঢাকা 7 আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ বর্জ্য ও জলাবদ্ধতা দূর করতে সিটি কর্পোরেশন, ওয়াসা ও তিতাসের যৌথ পদক্ষেপ দাবি করেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম বকেয়া করদাতাদের জন্য 30 জুনের মধ্যে 15% ছাড় এবং ব্যবসায়ীদের দ্রুত ট্রেড লাইসেন্স করার আহ্বান জানিয়েছেন। তিনি নাগরিকদের যে কোনো অভিযোগ 24 ঘণ্টা খোলা থাকা কন্ট্রোল রুমে জানানোর অনুরোধ করেন। এছাড়া 1 আগস্ট ঢাকা দিবস হিসেবে উদযাপনের ঘোষণা দিয়ে তিনি জানান, ঐতিহ্যবাহী ঢাকাবাসীর অধিকার নিশ্চিত করতে নতুন ভোটার তালিকার মাধ্যমে দ্রুত নির্বাচন চান তারা। মাঠ পর্যায়ের মাদক ও ফুটপাথ দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীকে পঞ্চায়েত কমিটির মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলারও তাগিদ দেন ডিএসসিসি প্রশাসক। ওয়াসাকে আমি কাইন্ডলি একটু প্রশাসক সাহেবকে বলবো যে ওয়াসা ডিপার্টমেন্টকে ফোন দিলে যেন চলে আসে। পরে একটা বড় একটা ঘটনা ঘটে গেলে তখন আফসোস করে লাভ হবে না। আমি কাইন্ডলি এই অনুরোধটা বলে গেলাম। এই সমস্ত মাদক ফাদক সব চলে যাবে। 2টারে ধরবেন, সোজা কঞ্চি ব্যাত লাগাইবেন, তারপরে পুলিশে দিবেন। আবার পুলিশ যদি উল্টাপাল্টা করে, পুলিশও যখন বদলি হয়ে যাব, তারপরে সব ঠিক হয়ে যাবে। 40 বছর অপেক্ষার অবসান ঘটিয়ে ইরাককে ফুটবল বিশ্বকাপে তোলার নায়ক আইমান হুসাইন।
তার কল্যাণেই প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করে দেশটি। অথচ এই স্ট্রাইকারে রয়েছে পাহাড় সমান সংগ্রাম ও ট্র্যাজেডির গল্প। 2008 সালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন আইমানের বাবা। 1 বছর পর নিখোঁজ হন তার নিজের বড় ভাই। 4 দশকের দীর্ঘ প্রতীক্ষা অবশেষে কাটল খরা। 1986 সালের পর আবারও বিশ্বকাপের মঞ্চে ইরাক। 4 কোটি ইরাকির এই স্বপ্ন পূরণের মহানায়ক হিসেবে আছেন স্ট্রাইকার আইমান হুসাইন, যাকে ঘিরে এত উন্মাদনা সে ফুটবলারের জীবনে আছে সীমাহীন সংগ্রাম আর ট্র্যাজেডি পেরিয়ে আসার গল্প। 1996 সালে ইরাকের এক সাধারণ কৃষক পরিবারে জন্ম আইমানের। মাত্র 12 বছর বয়সে যখন স্থানীয় ক্লাবে ফুটবল পায়ে তার পথ চলা শুরু, তখনই পরিবারে নেমে আসে অন্ধকার। 2008 সালে নতুন বাড়ি তৈরির উপাদান কিনতে গিয়ে সন্ত্রাসীদের বুলেটে ঝাঁঝরা হয়ে যায় বাবার বুক। সেই ক্ষত শুকানোর আগেই নিখোঁজ হন বড় ভাই, যে ভাইকে আজও খুঁজে পাননি তারা। প্রথমে আমরা বিশ্বাসই করতে পারিনি, পরে হাসপাতালে গিয়ে বাবার নিথর দেহ দেখতে পাই। এটা আমাদের সবার জন্য ভয়াবহ এক বিপর্যয় ছিল। একটা সময় ফুটবল খেলাটা ছেড়ে দিতে চাইলেও শত বিপর্যয়ের মাঝেও উৎসাহ যুগে গেছেন আইমানের মা। মা আমাকে বলেছিলেন, এটা তোমার স্বপ্ন, আমি জানি ফুটবলকে তুমি কতটুকু ভালোবাসো, আর তোমাকে সেই স্বপ্ন পূরণ করতেই হবে। 2012 সালে জীবনের মোড় ঘুরে যায় আইমানের। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের শীর্ষ লিগের ক্লাব দহুকটাকে 1 কোটি 80 লাখ ইরাকি ডিনারের চুক্তিতে দলে ভেড়ায়, যা প্রায় $14,000 সমান। মাসিক আয় তখন 12 লাখ দিনার। দলটির প্রতি ভালোবাসা থেকে বিনা পারিশ্রমিকেও খেলতে রাজি ছিলেন এই স্ট্রাইকার। এর মাঝেও বাবা ও বড় ভাইয়ের শূন্যতা তাড়িয়ে বেড়ায় তাকে। সত্যি বলতে আমি বিনা পারিশ্রমিকেও খেলতে রাজি ছিলাম। দহুকের হয়ে খেলা তখন আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল। তবে সবসময় চাইতাম বাবা ও ভাই বেঁচে থাকুক, আমার অর্জনগুলো দেখুক এবং আনন্দের মুহূর্তগুলো আমার সঙ্গে ভাগ করে নিক। লায়ন্স অফ মেসোপটেমিয়া খ্যাত ইরাককে বিশ্ব ফুটবলে নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন আইমান হুসাইন। সেই সাথে দেশটির 4 কোটি জনগণের কাছে ঘুরে দাঁড়ানোর এক আদর্শও তিনি। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত সমঝোতা চুক্তির খসড়া ফাঁস করল আন্তর্জাতিক গণমাধ্যম CNN। প্রতিবেদনে বলা হয়, খসড়ায় রয়েছে 14টি শর্ত। হরমুজ প্রণালী খুলে দেয়া এবং ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার মতো দফাও রয়েছে খসড়ায়। বিনিময়ে পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার করেছে তেহরান। এদিকে ইরান ইস্যুতে আবারও নিজেকে সফল দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, তিনি ছাড়া কোনো প্রেসিডেন্টই এই চুক্তি করতে পারতেন না। আসন্ন শুক্রবার সুইজারল্যান্ডে বহুল আলোচিত সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করবে ইরান যুক্তরাষ্ট্র। এই অবস্থায় আন্তর্জাতিক গণমাধ্যম CNN বলছে, তাদের হাতে এসেছে চুক্তির গোপন শর্তগুলো। CNN এর হাতে আসা 14 দফা সমঝোতা স্মারকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান অবিলম্বে এবং স্থায়ীভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করবে। শুধু দুই দেশই নয়, চলমান সংঘাতে জড়িত মিত্ররাও সব ধরনের বৈরী কর্মকাণ্ড বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। চুক্তি অনুযায়ী উভয় দেশ একে অপরের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করবে। এর পাশাপাশি অভ্যন্তরীণ বিষয়েও হস্তক্ষেপ করবে না। চুক্তি স্বাক্ষরের পরপরই যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ তুলে নেবে। 30 দিনের মধ্যে হরমুজ প্রণালী এবং আশেপাশের জলপথে জাহাজ চলাচল শুরু করবে। বিনিময়ে ইরান ও পারস্য উপসাগর থেকে ওমান পর্যন্ত বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে পদক্ষেপ নেবে। সমুদ্রপথে পেতে রাখা মাইন অপসারণ এবং অন্যান্য কারিগরি বাধা দূর করার কথা বলা হয়েছে। কেউই এই ধরনের চুক্তি করতে পারত না। ওবামা যে চুক্তি করেছিলেন সেখানে তিনি ইরানকে বিপুল অর্থ দিয়েছেন। তারা ঘুষ দিয়ে সমস্যার সমাধান করতে চেয়েছিল, আমি তা করিনি। ইরানিরা ওবামাকে নিয়ে হাসাহাসি করেছিল এবং বলেছিল তিনি খুবই বোকা। খসড়ায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানকে তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রফতানির অনুমতি দেবে। ব্যাংকিং, বীমা ও পরিবহন সহ সংশ্লিষ্ট খাতেও ছাড় দেওয়া হবে। একই সাথে ধাপে ধাপে জাতিসংঘ, IAEA এবং যুক্তরাষ্ট্র আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা উল্লেখ করা হয়েছে। তবে সবচেয়ে স্পর্শকাতর বিষয় পারমাণবিক কর্মসূচি। খসড়া চুক্তিতে ইরান জানিয়েছে, তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। তবে বর্তমানে মজুদ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ কি হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট ব্যাখ্যা নেই। CNN এর দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ ডিজিটালি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।
ভারতে তৃণমূল কংগ্রেসের মতোই এবার বিদ্রোহের সুর মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের শিবসেনাতেও। উদ্ধব শিবিরের লোকসভা সদস্যদের কয়েকজন দল ছাড়তে পারেন এমন দাবি করেছেন শিন্দে শিবসেনার নেতা কৃপাল তুমানে। তার দাবি, ইউবিটি শিবসেনার অন্তত 7 জন সংসদ সদস্যের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে, এমনকি কয়েকজন বিধায়কও যোগাযোগ রাখছেন বলে দাবি তার। তুমানে জানান, আগামী সংসদ অধিবেশনের আগেই দল বদল করতে পারেন তারা। তবে এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় রাউত। তার অভিযোগ, এমপি ও মন্ত্রীদের দলে টানতে 50 কোটি টাকা পর্যন্ত প্রস্তাব দেওয়া হয়েছে। 2022 সালে একনাথ শিন্দের নেতৃত্বে শিবসেনায় বড় ধরনের ভাঙনের পর এবার ফের একই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে মহারাষ্ট্রের রাজনীতিতে। তবে এখন পর্যন্ত উদ্ধব ঠাকরের শিবসেনার কোনো সংসদ সদস্য প্রকাশ্যে দল ছাড়ার ইঙ্গিত দেননি। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।